এবং দলেও তিনি অত গুরুত্বপূর্ণ কেউ না, শুধুমাত্র আর্থিক ব্যবসায়িক এবং দুর্নীতির কারণেই তাকে সেই মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। বিএনপির নমিনেশন দেওয়ার ক্ষেত্রে যেমন আমরা কোনো নতুনত্ব পাইনি, এই মন্ত্রিসভা গঠনেও আমরা কিন্তু কোনো নতুনত্ব পাইনি। ঋণ খেলাপিদেরকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। আপনারা জেনেছেন অলরেডি যে শপথ গ্রহণের প্রথম দিন, যেদিন শপথ গ্রহণ এবং মন্ত্রিসভার শপথ যেদিন গঠিত হলো, সেই দিনই কিন্তু বাংলাদেশের জনগণের সাথে, বাংলাদেশের যারা সংস্কারের জন্য প্রত্যাশী ছিল, যারা গণভোটে হ্যাঁর পক্ষে গণরায় দিয়েছে, তাদের সকলের সঙ্গেই এক ধরনের প্রতারণা করা হয়েছে। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সরকারি দল তারা শপথ গ্রহণ না করে, যেখানে এই নির্বাচনের সাথে গণভোট একটি অঙ্গাঙ্গী বিষয় ছিল এবং গণভোট হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুসারে, যে আদেশে খুবই স্পষ্টভাবে বলা হয়েছে যে শপথ গ্রহণ সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে একই দিনে শপথ অনুষ্ঠিত হবে এবং একই ব্যক্তি শপথ পড়াবেন, এবং যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবে তাদের সমন্বয়ে সংবিধান সংস্কার পরিষদ নামে একটি পরিষদ গঠিত হবে, যারা মূলত এই জুলাই সনদ এবং গণভোটে যেই সংস্কার প্রস্তাবনাগুলো ছিল সেগুলো বাস্তবায়ন করবে, সেগুলো সংবিধানের সমন্বয় করবে। কিন্তু একটি ভুল ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে, সংবিধানের দোহাই দেওয়ার মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদের সদস্য থেকে শপথ না নেওয়া থেকে শপথ তারা নেননি, তারা বিরত থেকেছেন। আমরা মনে করি এটি সংস্কারের সাথে প্রতারণা করা হয়েছে, এটি নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে প্রতারণা করা হয়েছে এবং যে গণরায় এসেছে গণভোটে, সেই গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেওয়া হয়েছে। আমরা আহ্বান জানাবো, আমরা আশা করব তারা দ্রুত সময়ের মধ্যে তারা শপথ নেবেন। সংবিধান সংস্কার পরিষদ ছাড়া এই জাতীয় সংসদের কোনো মূল্যই নাই। আমরা গণঅভ্যুত্থানের পরে ঐক্যমত কমিশনের আলোচনার মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে, গণভোটের মাধ্যমে এই জাতীয় সংসদে যাচ্ছি, কারণ এই জাতীয় সংসদ শুধু জাতীয় সংসদ না, এই জাতীয় সংসদ একটি সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে এবং সংবিধান পরিবর্তন করে বাংলাদেশের গণতান্ত্রিক যে সংস্কার, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর যে সংস্কার, সেই সংস্কারগুলো নিশ্চিত করবে। এটি না হলে বাংলাদেশ আসলে আগের বাংলাদেশই থাকবে, সেই স্বৈরতান্ত্রিক কাঠামোতেই থাকবে, সে আওয়ামী শেখ হাসিনার বাংলাদেশই কিন্তু আসলে থাকবে, জাস্ট অন্য মানুষরা এই দেশটাকে, এই রাষ্ট্রযন্ত্রটাকে চালাবে। আমরা নিশ্চয়ই সেটা চাই না। সংস্কারের আকাঙ্ক্ষা সরকার দলের যারা রয়েছেন, যারা নেতৃত্বে যিনি আছেন, তারাও বলেছেন, হ্যাঁ ভোটের প্রচারণা তারা করেছেন। ফলে আমরা আশা করব অতি দ্রুত সময়ের মধ্যে তারা সংবিধান সংস্কার পরিষদ হিসেবে শপথ নেবেন, এবং কারণ জাতীয় সংসদ এই সংবিধানের এই যে মৌলিক কাঠামোর পরিবর্তনগুলো, সেই পরিবর্তনগুলা শুধুমাত্র সংসদের মাধ্যমে, সংসদ সদস্যদের মাধ্যমে হওয়া সম্ভব নয়। এই আলোচনা, এই তর্ক বিতর্ক কিন্তু সেই ঐক্যমত কমিশন থাকতেই কিন্তু আমরা করেছি। ফলে আমরা সরকারি দলের প্রতি আহ্বান জানাচ্ছি, দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদকে কার্যকর করতে সে অধিবেশন ডাকা হোক এবং তার আগে সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে তারা শপথ নিক, এবং সংবিধান একই সময়ে যাতে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা হয়, আমরা সেই আহ্বান জানাচ্ছি। বিএনপির নমিনেশন দেওয়ার ক্ষেত্রে যেমন আমরা কোনো নতুনত্ব পাইনি, এই মন্ত্রিসভা গঠনেও আমরা কিন্তু কোনো নতুনত্ব পাইনি। ঋণ খেলাপিদেরকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। আমি নাম না নিয়ে যদি বলি, 3টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, সবচেয়ে অনেক বড় বাজেটের মন্ত্রণালয়, এমন একজনকে দেওয়া হলো যিনি রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং হত্যা মামলার আসামি। ব্যবসায়ীর স্বার্থে একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে, যার অভিযোগ রয়েছে তার প্রতি, তার কর্মী সমর্থকদের প্রতি, এবং দলেও তিনি অত গুরুত্বপূর্ণ কেউ না, শুধুমাত্র আর্থিক ব্যবসায়িক এবং দুর্নীতির কারণেই তাকে সেই মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। ফলে এরকম আরও ঋণ খেলাপি রয়েছে, তাদেরকে বিভিন্ন মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। বিএনপির প্রায় 62% নির্বাচিত যারা সদস্য রয়েছে, সংসদ সদস্য, তাদের কোনো না কোনোভাবে তাদের ঋণ রয়েছে। 62% সংসদ সদস্যদের, যার ঋণের পরিমাণ হচ্ছে 18,868 কোটি টাকা। এটা আমার মত না, এটা হচ্ছে টিআইবির একটা রিপোর্ট অনুযায়ী 18,868 কোটি টাকা ঋণ তাদের সম্মিলিত এই 62% সদস্যের। আমরা জানতে চাই, তারা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলছেন, কিন্তু তার নিজের মন্ত্রিসভা এবং তার নিজের যে সংসদ সদস্য, তাদের সরকারি দল রয়েছে, তারা যে ঋণগ্রস্ত অবস্থা আছে, সেই ঋণ তারা কবে পরিশোধ করবে? বাংলাদেশের মানুষ সেটা জানতে চায়, বাংলাদেশের জনগণ সেটা জানতে চায়। সেই ঋণ পরিশোধ করে তারপরেই দুর্নীতির বিরুদ্ধে কথা বলা উচিত, কারণ
দুর্নীতির প্রতিরোধ আসলে নিজের ঘর থেকে করতে হবে, নিজের দল এবং মন্ত্রিসভা থেকে করতে হবে। ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই মন্ত্রিসভায় ব্যাপক ধরনের আর্থিক অস্বচ্ছ, দুর্নীতিগ্রস্ত এবং ঋণ খেলাপির অভিযোগে অভিযুক্ত, হত্যা মামলার আসামি এই ধরনের লোককে এই মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে। নিশ্চয়ই কিছু ভালো অভিজ্ঞ লোকদেরকে এই মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে, আমরা সেটাকে সাধুবাদ জানাই। কিন্তু আমরা আশা করেছিলাম যে এই মন্ত্রিসভাটা জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম নির্বাচনে বিজয়ী সরকার, বিজয়ী দলের যে মন্ত্রিসভাটা সেটা সম্পূর্ণরূপে পরিমাণ ফ্রেশ থাকবে। 2001 থেকে 2006 দুর্নীতির অভিযোগ ছিল, বিভিন্ন সময় প্রমাণিত হয়েছে, এই ধরনের লোকদেরকে কিন্তু মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে, মন্ত্রী বা প্রতিমন্ত্রী পর্যায়ে স্থান দেওয়া রয়েছে। ফলে এটা আমাদের আসলে জন আকাঙ্ক্ষার সাথে যাচ্ছে না, পরিবর্তন বা সংস্কারের আকাঙ্ক্ষার সাথে এই মন্ত্রিসভা যাচ্ছে না, এবং এই মন্ত্রিসভা দুর্নীতি প্রতিরোধ করতে পারবে বলেও আমরা মনে করছি না। বরং এটা দুর্নীতিগ্রস্ত আমাদের যে মাফিয়া সিন্ডিকেট ভিত্তিক আমাদের যেই অর্থনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা ছিল বিগত আমলে আমরা দেখেছি, সেটারই ধারাবাহিকতা করবে বলে আমাদের কাছে মনে হচ্ছে। আমাদের যে সংস্কারের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নে আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো যাতে ঐক্যবদ্ধভাবে সরকার এটা সেই আকাঙ্ক্ষার সাথেই কাজ করে। কারণ সেই আকাঙ্ক্ষার যদি ব্যত্যয় ঘটে, ফলে কিন্তু জনগণ সেটা মেনে নেবে না, এবং আমরাও জনগণের প্রতিনিধি হিসেবে আমাদেরকে রাজপথকেই বেছে নিতে হবে। কিন্তু আমরা চাই যে এই যে নতুন সরকার গঠিত হয়েছে, সরকারের সাথে কাজ করতে। কিন্তু সরকার যদি ঋণ খেলাপি যারা রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, আমরা সেই যেটা জানতে চাই যে ঋণ খেলাপিদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিবে, তারা ঋণ কতদিনের নাগাদ পরিশোধ করবে। বিশেষত নির্বাচন কমিশন যেহেতু এই ঋণ খেলাপিদেরকে সুযোগ করে দিয়েছে নির্বাচন করার, ফলে নির্বাচন কমিশনের এটা দায়িত্ব যে এই ঋণ খেলাপিদের দ্রুত সময়ের মধ্যে তারা ঋণ পরিশোধ করবে। এবং যারা হত্যা মামলার আসামি রয়েছে, সেই মামলার তদন্ত যাতে নিরপেক্ষভাবে হয়, বিচার যাতে পায় ভিকটিমরা, সেটা আমরা আহ্বান জানাচ্ছি। এবং সারা দেশে যে বিরোধী দলের উপরে যে দমন পীড়ন আমরা নির্বাচন দিন থেকে আমরা দেখে এসেছি, সেটা কিন্তু এখনো বন্ধ হয়নি। হাতিয়ার যে ধর্ষণের ঘটনা, সেটা মামলা মাত্র হয়েছে। আমরা আশা করব এই সকল ঘটনা, মামলা নিরপেক্ষভাবে পরিচালিত হবে এবং বিভিন্ন জায়গায় বিরোধীদের উপরে মামলা দেওয়া হচ্ছে। আমরা সেই আওয়ামী আমলের সংস্কৃতি কিন্তু এই নতুন সরকার থেকে আমরা প্রত্যাশা করি না। আমরা আশা করব যে বাংলাদেশে দ্রুতই সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদ চালু হবে। আমরা সেখানে আমাদের এই কথাগুলো, আমাদের এই বক্তব্যগুলো আমরা দিতে পারবো। আমাদের এটাই ছিল যে নতুন মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে এবং সমসাময়িক কিছুতে আমাদের অবস্থান। যদি আপনাদের প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমরা প্রশ্নের প্রেক্ষিতে কিছু কথা বলবো। আমরা আশা করব যে ট্রাইব্যুনাল যেই গতিতে কাজ করেছে সেটা অব্যাহত থাকবে। ট্রাইব্যুনালের কোনো সেটআপ পরিবর্তন করা, যদি কারো বিরুদ্ধে কোনো স্পেসিফিক অভিযোগ না থাকে, সেই সেটআপ কিন্তু পরিবর্তন করা পক্ষে নয় আমরা। বরং সেটা পরিবর্তন করলে আমাদের মধ্যে সন্দেহ তৈরি হবে যে বিচারকে প্রভাবিত করার কোনো চেষ্টা হচ্ছে কিনা। বরং ট্রাইব্যুনালের সক্ষমতা আরও কীভাবে বাড়ানো যায়, এবং কারণ আমরা দেখছি বিভিন্ন নিম্ন আদালত থেকে কিন্তু ফ্যাসিস্ট এবং হত্যা মামলার আসামি তাদেরকে জামিন দেওয়া হচ্ছে। আবার আপনারা জানেন যে ভুয়া মামলাও হয়েছিল প্রচুর। এই ভুয়া মামলা কিন্তু এখন যারা সরকারি দল অর্থাৎ বিএনপি নেতাকর্মীরাই করেছে। ফলে এই পুরো বিষয়টাই কিন্তু আসলে একটা সুরাহা লাগবে, এবং এই বিচার এবং সংস্কার এটা কিন্তু আসলে সরকার দল বা বিরোধী দলের বিষয় না, এটা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতেই এইটা নিশ্চিত করতে হবে। ফলে আমরা বিচার, সংস্কার এবং এই দুর্নীতি প্রশ্নে আমরা কিন্তু বিন্দু পরিমাণ ছাড় দেব না। আমরা মনে করি যে আদালত এই বিষয়ে অবশ্যই গণভোটের বা জনগণের পক্ষে রায়টা দিবে, গণ অভ্যুত্থানের পক্ষে। কারণ এটা কিন্তু যদি আপনি এই গণভোট বাতিল হয়ে যায়, তাহলে কিন্তু এই নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে। কারণ এই নির্বাচন আপনি কোন সংবিধান অনুসারে করেছেন? এই নির্বাচন তো সংবিধান অনুসারে এই সময় নির্বাচন হওয়ার কথা না, অন্তর্বর্তী সরকার হওয়ার কথা না, গণভোট কোনো কিছুই হওয়ার কথা নয়। বিদ্যমান সংবিধান তো আগের সংবিধান, এই সংবিধান অনুযায়ী আগের সরকার বহাল থাকার কথা। ফলে এই সব কিছুর বৈধতা একমাত্র হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান। কারণ জুলাই গণ অভ্যুত্থানের জনগণের সার্বভৌম অভিপ্রায় রাজপথে আমরা দেখেছি। সেই অভিপ্রায় অনুসারেই কিন্তু আপনারা পরবর্তীতে সংস্কার কার্যক্রমগুলো হয়েছে। গণভোটের আদেশ রাষ্ট্রপতি কর্তৃক দেওয়া হয়েছে।
এবং সেই আদেশ অনুসারেই গণভোট এবং এই নির্বাচন হয়েছে। ফলে যদি গণভোট বাতিল হয়ে যায়, ফলে এই পুরা এই সময় সরকারেরও বৈধতা থাকবে না। আপনারা বলছেন যে হত্যা মামলার আসামি মন্ত্রিসভায় নাম পরিচয় আমি বর্ণজয় অনলাইন নিউজ পোর্টালে যারা একটা জায়গায় সততার জায়গা থেকে কথা বলে যেটা জনগণ জানে, এই বিষয়গুলো আপনারা কিভাবে দেখেন? আমি আমার বক্তব্যে বলেছি যে এখানে অনেক তরুণদেরকে সুযোগ দেওয়া হয়েছে বা অভিজ্ঞ অনেক ব্যক্তিকে সুযোগ দেওয়া হয়েছে, তাদের এটা থেকে আমরা তো সাধুবাদ জানিয়েছি। কিন্তু আমরা তো আপনি অর্ধেক ভালো করবেন অর্ধেক খারাপ করবেন, এইটা তো হইতে পারে না। আমরা তো চেয়েছিলাম পুরো মন্ত্রিসভার এমন একজনও থাকবে না যার বিরুদ্ধে প্রশ্ন তোলা যায়। ফলে সেই জায়গা থেকে যাদের বিরুদ্ধে প্রশ্ন এসেছে আমরা তুলছি, সেটা যাতে পুনর্বিবেচনা করা হয়। কারণ না হলে এই মন্ত্রিসভা আসলে জনগণের যে আকাঙ্ক্ষা, দুর্নীতির বিরুদ্ধে যে অবস্থান, সেটা তো আসলে নিশ্চিত করতে পারবে না। কারণ আপনি দেখেন আরও এরকম কয়েকটা বড় বড় বাজেটের মন্ত্রণালয়গুলো দেওয়া হয়েছে বিভিন্ন ব্যবসায়ী এবং যাদের ঋণগ্রস্ত যান। ফলে তারা তো এই মন্ত্রণালয়গুলো থেকেই দুর্নীতির এবং আর্থিক অস্বচ্ছতার কার্যক্রমগুলো করবে। একদিকে তারা বলতেছে প্লট নিবে না, তারা গাড়ি নিবে না, কিন্তু তারা ঋণ খেলাপিদেরকে সংসদে নিয়ে গেল, ঋণ খেলাপিদেরকে তারা মন্ত্রিসভায় স্থান দিচ্ছে। ফলে আপনি বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে, কিন্তু অন্যদিকে কিন্তু ঋণ খেলাপি দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদেরকে বড় বড় বাজেটের মন্ত্রণালয় দেওয়া হচ্ছে যাতে সেই সকল মন্ত্রণালয় থেকে দুর্নীতির সুযোগ তারা পায়। দেখেন আমি না, বিষয়টা বিষয়ের দ্বিচারিতা করেছে বিএনপি এবং সরকারি দল। নির্বাচন কমিশন থেকে আমাদেরকে এবং সরকারের পক্ষ থেকে আমাদেরকে যে চিঠি পাঠানো হয়েছিল, সেই চিঠিতে 2টি শপথের কথাই বলা হয়েছিল। আমাদেরকে আহ্বান জানিয়েছিল 2টি শপথ নেওয়ার জন্য। আমরা সেই আহ্বানে গিয়েছি এবং আমরা আমাদের দায়িত্বটা পালন করেছি। কারণ আমরা মনে করি আমরা শুধু সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হইনি, আমাদের জনগণ আমাদেরকে পাঠিয়েছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সংবিধান সংস্কার করার জন্য। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, বিএনপি তার দায়িত্ব পালন করেনি। বিএনপি সংস্কারের বিরুদ্ধে, গণরায়ের বিরুদ্ধে অবস্থান করেছে, জনগণ সেটা বিচার করবে। ধন্যবাদ সবাইকে।